আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আমি এখন দাঁড়িয়ে আছি হলো শীতলক্ষ্যা নদীর পাড়ে। আমার ডান পাশে আছে শীতলক্ষ্যা নদী। আর এই নদীটি নারায়ণগঞ্জের একেবারে যদি বলি প্রাণকেন্দ্র বা লাইফলাইন হিসেবে বলা হয় এই শীতলক্ষ্যা নদী। তো আমরা জানি যে নারায়ণগঞ্জকে প্রাচ্যের ডান্ডি বলা হয়। আর সেই প্রাচ্যের ডান্ডি বলার ক্ষেত্রে এই শীতলক্ষ্যা নদীর কিন্তু অনেক ভূমিকাটা রয়েছে। তো আমি সেটা বলবো না। আর এই শীতলক্ষ্যা সম্পর্কে আমরা যতটা জানি সেটা হলো খবরের নিউজে যেটা শিরোনামে বিশেষ করে আসে বিভিন্ন সময়, সেটা হলো সেটা পলিউশনই হোক বা অন্য কোনো ক্রাইমের সাথে জড়িত। আপনারা বুঝতে পারতেছেন কী কারণে শীতলক্ষ্যার নামটা চলে আসে। তো সেই বিষয়গুলো আমি নিয়ে বলবো না। আমি যে বিষয়টা নিয়ে বলবো সেটা হলো যে এখানে যে আপনারা দেখতে পাচ্ছেন যে পাড়টাতে হলো কংক্রিটের ব্লক দিয়ে পাড়টা তৈরি করা হচ্ছে বা মেরামত করা হচ্ছে। তো আমার কথাটা হবে, আমার আজকের এই ভিডিওটা হবে এটা নিয়ে। তো এইটা এই যে দেখতে পাচ্ছেন যে পাড়গুলা হলো নদীর পাড়টা এই কংক্রিটের ব্লক দিয়ে যে এইভাবে তৈরি করা হচ্ছে, পাড়টা তৈরি করা হচ্ছে, সেটা সম্পর্কে আমি কিছু বলবো। তো এইটার কারণ হতে পারে সেটা হলো যে বন্যা নিয়ন্ত্রণ বা যেটাই বলি আমরা পাড়টাকে মজবুত করার জন্য, অথবা আমি বলতে পারি যে তারা হয়তো বা এটা সৌন্দর্য বর্ধনের জন্য এটা করেছে। কারণ দুই পাশ দিয়ে পার করে দেওয়া হচ্ছে এবং পাড়ের উপর দিয়ে হাঁটার ব্যবস্থা করে দেওয়া যাচ্ছে। তো এটা বলা যায় যে একসাথে দুইটা কাজের, যেটা হলো যে সৌন্দর্য বর্ধন এবং হলো এই পাড়টাকে মজবুত করার জন্য এটা করা হচ্ছে। আর আমি এখানে যে জায়গাটা দাঁড়ানো আছি এখন, এইটা মূলত হলো নদীরই একটা অংশ। এটা এখন যেহেতু শীতকাল, তো এখন এখানে এখানে না এইটা শুকনো জায়গাটা, কিন্তু বর্ষাকালে কিন্তু এখানে এটা পানি পানি কিন্তু এই পর্যন্ত চলে আসে আর ওই পর্যন্ত চলে যায়। তো এখন তাহলে আমি এটা নিয়ে কেন কথা বলছি? আচ্ছা দেখুন যে এটা তো নদীর যে ন্যাচারাল যে জিনিসটা, সেটা তো কংক্রিটের তৈরি না। ন্যাচারাল যে পার্কটা বা ব্যাঙ্কটা বলি, যে আমরা রিভার ব্যাঙ্ক বলি, সেটা তো এই কংক্রিটের তৈরি হয় না কখনো। সেটা হয় এরকমভাবে এই মাটি বা সিলটেশনের মাধ্যমে পলি দ্বারা গঠিত হয়। তো সেটার ক্ষেত্রে এই যে বাঁধটা করা হচ্ছে, সেটা বাঁধ বা যেটা বললাম যে কংক্রিটের তৈরি করা হচ্ছে, সেটা কিন্তু আপনার এই নদীর হলো যে প্রাকৃতিকভাবে যে জিনিসটা, সেটা কিন্তু না। এখন এইটাতে সমস্যা হতে কী পারে? দেখুন, প্রাকৃতিক জিনিসকে যখন মানুষের তৈরি জিনিস দিয়ে স্থানান্তরিত করা হয়, তখন সেটার আমরা হয়তো বা একদিক দিয়ে বেনিফিট পাইতে পারি, কিন্তু অনেকগুলো দিক দিয়ে কিন্তু সেটা বেনিফিটটা থেকে আরও ক্ষতিকর দিকটা কিন্তু বেশি চলে আসে। সেটা হলো কি আমরা আন্দাজ করতে পারি না বা ধরতে পারি না। তো সেই জিনিসগুলোই আমি কিছু বলবো আজকে। তো প্রথমে এই যে যেটা বললাম, এটাতে তাহলে সমস্যা হচ্ছে কি? আমি যেটা প্রথম বললাম যে নদীর কিন্তু এটা ন্যাচারাল যে গঠন এটা না, যে নদীর পাড়টা এরকম হবে যে কংক্রিটের ব্লক দিয়ে হবে। সেটার ন্যাচারাল যেটা হবে এরকম হবে, যে দেখতে পারতেছেন এরকম আস্তে আস্তে এটা মাটিগুলো পরে খোদাই করে এখানে আনা হয়েছে। তো যেটা ন্যাচারাল যেটা হবে সেটা হলো এইভাবে নদীরটা আস্তে আস্তে কিন্তু পাড়টা কিন্তু উপরের দিকে চলে যায়। কিন্তু এখন যখন এইভাবে বাঁধগুলো দেওয়া হচ্ছে, এখানে দেখুন ওইখানে মাটি কিন্তু খুদে রাখা হয়েছে, ওই পাশটা কিন্তু মাটি খনন করে হয়ে গেছে। মানে বর্ষাকাল যখন আসবে তখন এটা পুরোপুরি এই নদীর একটা অংশ হয়ে থাকবে, আর এই অংশগুলো হয়তো বা খনন করে ফেলবে, তখন নদীটা বর্ধিত হয়ে যাবে। তো এইটা হওয়ার তাহলে সমস্যাটা কি? দেখুন, যখন নদী প্রাকৃতিকভাবে এই যে পাড়টা থাকে, তখন কিন্তু সেটা ধাপে ধাপে কিন্তু নদীটা পাড়টা কিন্তু উপরের দিকে ওঠে। হ্যাঁ, একবারে শোল লাইন থেকে আস্তে আস্তে ধাপে ধাপে কিন্তু এটা উপর দিকে ওঠে। আর যখন এরকম কংক্রিটের ব্লক করা হইতেছে, তখন কিন্তু দেখা যাচ্ছে যে এটা কিন্তু একেবারে খাড়া হয়ে যাচ্ছে। নদীর যে সীমানাটা বা পাড়ের সীমানাটা কিন্তু একেবারে খাড়া হচ্ছে। সেইটা কিন্তু তখন আর এরকম ধাপে ধাপে কিন্তু নদীটার যে পাড়টা কিন্তু উপরের দিকে উঠতেছে না। তো এটাতে তাহলে সমস্যা কি তাহলে? এটাতে সমস্যাটা হলো যে এই যে জোনটা, যেটা হলো নদীর যে পাড়টা ধীরে ধীরে যে পানির যে শেষ
লো টাইড থেকে বা যে উপরের দিকে আপল্যান্ড পর্যন্ত যাচ্ছে, সেই মাঝখানের যে জোনটা সেটাকে বলা হয় রিপেরিয়ান জোন। তো এই জোনটাতে দেখা যায় যে বিভিন্ন রকমের বায়োডাইভার্সিটি, কিন্তু এটা একটা রিচ একটা জোন, যেহেতু এটা আপল্যান্ড এবং হলো কি অ্যাকোয়াটিক যে এই জায়গাটা, সেই দুইটার মিলনস্থল কিন্তু এটা ট্রানজিশন যে জোনটা এটা। তো এই জোনটাতে দেখা যায় যে বায়োডাইভার্সিটিটা রিচ হয়। হ্যাঁ, সেটা হলো প্লান্টের ক্ষেত্রে বলেন বা অ্যানিমেলের ক্ষেত্রে, কিন্তু এখানে একটা ভালো রকমের কিন্তু একটা রিচ একটা বায়োডাইভার্সিটি কিন্তু এখানে হয়। তো যখন আপনি এরকম পার্কটাকে এরকম কংক্রিট দিয়ে তৈরি করে দিচ্ছেন, সেখানে কিন্তু প্রাকৃতিক যে বায়োডাইভার্সিটিটা সেটা কিন্তু এখানে থাকছে না। সেটা কীভাবে? আপনি ধরেন এখানে একটা যদি বলি এখন তো কচ্ছপ এখানে হবে না, যদি বলি যে কচ্ছপ, সে হলে কি সে কিন্তু এরকম নদীর পাড়ে এসে কিন্তু এরকম বালুময় বা পলিময় জায়গাতে কিন্তু সে হলো ডিম পাড়ে। তো আপনি কি এখানে বলতে পারেন যে কংক্রিটের এখানে ডিম পাড়বে এসে কচ্ছপ? তা কিন্তু হবে না। তো এইটা আমি একটা জাস্ট উদাহরণ দিলাম। আরও অনেক ধরনের বায়োডাইভার্সিটি যে প্রাণী বা উদ্ভিদগুলো আছে, সেটা কিন্তু এই জোনটার উপর কেন্দ্র করে বা এই জোনটার উপর নির্ভর করে গড়ে ওঠে। কারণ এখানে একে তো শুকনো জায়গা, আবার হলো তারপরে নদীর যে সংস্পর্শে, পানির সংস্পর্শে এর একটা বিচিত্র রকমের একটা কিন্তু বায়োডাইভার্সিটি এখানে দেখা যায়। তো এইটা কিন্তু এখানে হ্যাম্পার হচ্ছে। তার উপরে যে এটা আমি বলতে চাই যে এটাতে আরেকটা সমস্যা যদি বলি, অনেকগুলো সমস্যা আছে, আমি বলছি একটা একটা করে। তো যখন এইরকম কংক্রিট দিয়ে তৈরি করা হয়, তো আমরা জানি যে এই যে নদীর পানিগুলা কিন্তু এই আপনার নদীর পানিগুলা কিন্তু স্থলভাগে ঢুকে, আবার স্থলভাগের যে গ্রাউন্ড ওয়াটারগুলো কিন্তু এই নদীতে এসে নদীকে কন্ট্রিবিউট করে। মানে নদীর পানিটা কিন্তু অনেকখানি, প্রায় 40% পর্যন্ত কিন্তু গ্রাউন্ড ওয়াটার এই নদীতে কন্ট্রিবিউট করে। তো সেইটা আসা যাওয়া, যে পানি যে আদান প্রদানের যে জায়গাটা, সেটা কিন্তু এই 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 জোনটাতে হয়, এই জোনটার মাধ্যমে হয়। তো এই জোনটাকে যখন আপনি কংক্রিট দিয়ে এটা একটা সিল করে দেওয়া হচ্ছে জাস্ট, এরকমভাবে যখন কংক্রিট দিয়ে করা হয়, ন্যাচারাল যে ফ্লোটা সেটা কিন্তু এখানে থাকে না। কারণ আপনি যখন ধরেন আপনার শরীরের কথা বলি, শরীরের কিন্তু ত্বকের মাধ্যমে, লোমের মাধ্যমে কিন্তু রেচন পদার্থগুলো ঘাম আকারে বের হয়ে যায়। তো আপনি যদি এই শরীরের উপরে কোনো একটা প্রলেপ দিয়ে রাখেন কোনো কিছু, তখন কিন্তু আপনার এই রেচন পদার্থগুলো, ঘামগুলো কিন্তু এই লোম দিয়ে বের হতে পারবে। তাহলে সেই ক্ষেত্রে সেইরকমভাবে যদি আমি এটা বলি যে নদীর যে এই যে অংশটা, যে ব্যাংকের যে অংশটা, সেটাও কিন্তু এরকম কিন্তু এই আদান প্রদানের একটা জায়গা বা মিলনস্থল কিন্তু হিসাবে কাজ করে। যখন আপনি এখানে কোনো কিছু দিয়ে একবারে সীমাবদ্ধ করে ফেলতেছেন কংক্রিট দিয়ে, তখন কিন্তু এই আদান প্রদানের ক্ষেত্রে কিন্তু একটা ব্যাঘাত ঘটতে পারে। এখন এই আদান প্রদান কেন প্রয়োজন? আমরা জানেন যে এই আদান প্রদানের মাধ্যমে কিন্তু ওয়াটারের যে কোয়ালিটি বা ওয়াটারের যে ফিজিক্যাল যে স্টেটটা কিন্তু সেখানে এটা নির্ভর করে। ওভারঅল যে ওয়াটারের কোয়ালিটিটা কিন্তু এই যে আদান প্রদানের মাধ্যমে কিন্তু এটা ভারসাম্য থাকে ন্যাচারাল পর্যায়ে। যখন আপনি এরকমভাবে বাঁধ তৈরি করে দিবেন বা এরকম কংক্রিট দিয়ে এটা বেঁধে দিবেন, তখন কিন্তু এই ন্যাচারাল ফ্লোটা আর ন্যাচারাল থাকে না, তখন কিন্তু ন্যাচারাল ফ্লোটা থাকে না। যার কারণে দেখা যাবে যে যেই উপাদানগুলা ওয়াটারের মাধ্যমে ডিজলভ হয়ে পলুটেন্টগুলা সেখানে নদীতে আসার কথা, বা নদীর যে 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 উপকারী জিনিসগুলা সেখানে ল্যান্ডের দিকে যাওয়ার কথা, সেটা কিন্তু হচ্ছে না। এটার কারণে কিন্তু ব্যাঘাত ঘটে যাচ্ছে এই যখন আপনি কংক্রিট দিয়ে এটাকে বেঁধে দিচ্ছেন। তো সেরকমভাবে যখন এরকম এই ন্যাচারাল অবস্থা থেকে বিচ্ছিন্ন করে এরকম করা হয়, তখন দেখা যায় যে দুই পাশের কিন্তু আগের ন্যাচারাল অবস্থাতে যেরকম ওয়াটার কোয়ালিটি বা সয়েল কোয়ালিটি, যেটাই বলো, ভেজিটেশন কারণ যেরকম থাকে, এরকম বাঁধ যখন করা হয় বা এরকম কংক্রিট দিয়ে যখন বেঁধে দেওয়া হয়, তখন দেখা যায় যে দুই জায়গার যে আগের সময় যে ব্যালেন্সটা থাকার কথা, সেই ব্যালেন্সটা কিন্তু থাকছে না। কারণ এখান থেকেও যেতে পারছে না, আবার ওইখান থেকে কিন্তু আসতে পারতেছে না। তো যার কারণে দেখা যাচ্ছে যে ন্যাচারাল যে হাইড্রোলজিক্যাল যে ওয়াটার ফ্লোটা এখানে হয়, সেটা কিন্তু ব্যাঘাত করছে, এবং পাশাপাশি কোয়ালিটিটাও কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। এবং এই ওয়াটারের সাথে রিলেটেড যা যা আছে, যেমন আমি ফিশারি বলতে পারি, ভেজিটেশন বলতে পারি, যেগুলো আছে সেগুলো কিন্তু সব কিছু এইগুলোর কারণে কিন্তু ব্যাঘাত করছে। তো যেই কারণে এই বাঁধগুলা তৈরি করা হয়, সেটা আমি প্রথমে বলেছিলাম যে হয়তোবা সেটা বন্যা থেকে রক্ষা করার জন্য বা শহরকে রক্ষা করার জন্য, শহর রক্ষা বাঁধ, বা হলো সেটার সৌন্দর্য বৃদ্ধি করার জন্য যে এরকমভাবে করা হয়,
সেটা কিন্তু আমি অনেকগুলো জায়গাতে দেখেছি, সিলেটে দেখেছি, নরসিংদীতে এরকম আছে। এখন মোটামুটি সবগুলো শহরের পাশাপাশি যে নদীগুলো গিয়েছে সেখানে কিন্তু এইগুলা দেখা যাচ্ছে। গ্রাম অঞ্চল বাদে শহরের যে অংশগুলোতে দেখা যায় যে নদীগুলো আছে সেখানে কিন্তু এরকম কংক্রিটের বাঁধগুলো দিয়ে এখন দেখা যাচ্ছে যে সবগুলো কিন্তু রূপান্তরিত করা হচ্ছে। তো তাহলে আমি তো বললাম যে এটা যে উদ্দেশ্য করা আছে সেই উদ্দেশ্যগুলো যদি হাসিল হচ্ছেও, কিন্তু পাশাপাশি কিন্তু অন্যান্য যে পরিবেশের দিকগুলো আছে সেগুলো কিন্তু এখানে অবনতির দিকে যাচ্ছে। তো তাহলে উপায়টা কি? তাহলে বিকল্পটা কি? আমাদের শহরকে রক্ষা করতে হবে বন্যার হাত থেকে এবং সৌন্দর্য বৃদ্ধি করতে হবে। তাহলে সেই ক্ষেত্রে আমাদের করণীয় কি? তাহলে সেই ক্ষেত্রে আমাদের করণীয়টা হবে কি, এরকমভাবে আমরা কি কংক্রিট দিয়ে এরকম বাধাই করে দিব, নাকি এর থেকে ভালো কোনো সলিউশন আছে? অবশ্যই এর থেকে অনেক ভালো ভালো সলিউশন আছে। চেষ্টা করলে কিন্তু আমরা এটা করতে পারি। যখন এগুলা কোনো কাজ করা হয় আসলে আমাদের দেশে পরিবেশের কথাগুলো বা পরিবেশ রিলেটেড যে বিশেষজ্ঞগুলো আছে তাদের কোনো হলো কোনো তাদের কোনো পরামর্শ অনুযায়ী বা তাদের দিক নির্দেশনা অনুযায়ী কিন্তু হয় না। তো আমি নিজেকে পরিবেশের এরকম কোনো বিশেষজ্ঞ বলতেছি না, আমার ক্ষুদ্র জ্ঞান থেকে জাস্ট আমি জিনিসটা বোঝানোর চেষ্টা করতেছি। এই নিয়ে কিন্তু অনেক এক্সপার্ট আছে। তো এই নিয়ে কিন্তু অনেক এক্সপার্ট বা এই নিয়ে অনেক কাজ করা যেতে পারে, হ্যাঁ, গবেষণার কাজ করা যেতে পারে। তো সেটা ওইটা অন্যদিকে রাখছি। তাহলে আমি কিছু কিছু বিকল্পর কথা বলতে পারি। সেটা হলো এরকমভাবে কংক্রিটের দ্বারা বা এরকম কংক্রিটের তৈরি ইনফ্রাস্ট্রাকচারের বিকল্প কিন্তু আছে হলো, সেটা হলো নদীকে তার প্রাকৃতিক বা ন্যাচারাল যে অবস্থাটা সেইভাবে রেখে সেটাকে হালকা পাতলা মডিফাই করে তখন নেচার বেস যে সলিউশনগুলো সেটা কিন্তু আমাদের নিয়ে আসতে হবে। সেটা কীরকমভাবে হতে পারে? তো যেটা বললাম যে এই যে নদীগুলো ন্যাচারাল যে ইয়েটা থাকে, যে পার্টটা থাকে সেটা কিন্তু ধাপে ধাপে কিন্তু সেটা উপরের দিকে যায়, আপল্যান্ডের দিকে যায় একবার শোল লাইন থেকে। তো এইটাকে বলা হয় রিভার টেরেসিং। তো আমরা করতে পারি কি, এইরকম রিভারকে টেরেসিং করে, যে টেরেসিংটা বলতে হলে কি, নদী তো সবসময় আর এক লেভেলে পানি থাকে না, যখন কম বেশি হয় তখন তার হলো কি যে পাড়টাও কিন্তু ওঠানামা করে। তো ওঠানামা করলে কি তখন দেখা যায় যে কিছু ল্যান্ড উঁচা থাকে, আবার সেটা হলো যখন পানি কম থাকে তখন হলো কি নিচের দিকে আরেকটা হলো কিন্তু পাড় দেখা যায়। এরকম কিন্তু ওঠানামা করে করে কিন্তু সেটা কিন্তু আপল্যান্ডের দিকে যায়। তো এরকম যে ন্যাচারাল যে টেরেসিংটা আছে সেটা কিন্তু আমরা বজায় রেখে কিন্তু এই বন্যাটা কিন্তু বা বন্যা বা অতিরিক্ত পানিটা কিন্তু আমরা হলো কি ভিতরে আপল্যান্ডের দিকে আসা থেকে বিরত রাখতে পারি। সেটা কীভাবে? এই যে টেরেসিংগুলো সেখানে কিন্তু আমি করতে পারি যে সেটা হলো এরকম কংক্রিটের জিনিসপত্র না দিয়ে সেখানে কিন্তু আমি বিভিন্ন রকম ভেজিটেশন কিন্তু সেখানে আমি করে দিতে পারি। ধরেন এই যে টেরেসিংগুলো, সেই টেরেসিংগুলোতে প্রতিটা টেরেসে যদি আমি কোনো ধরনের বুশেস জাতীয় কোনো গাছপালা বা অনেক ফুলের যে ফুল গাছগুলো যদি আমি লাগাই, বা এখন যেহেতু যে শীতকালে হয়, শীতকালে যেই নদীর পাড়ে যে জায়গাটা হলো কি নেমে যায়, পানিটা নেমে যায়, তখন নদীর যে পাড়টা যে উপরে ন্যাচারালি পানিটা নেমে যাওয়ার কারণে পাড়টা ভেসে ওঠে, দেখা যায় পানির উপরে চলে আসে। তো সেই জায়গাটাতে কিন্তু আমি সবজি বা এরকম ছোট ছোট গাছপালা বা আমি একটা খবরের নিউজে কিছুদিন আগে দেখলাম পেপারে, সেখানে হলো কি তুরাগ নদীর পাড়েতে সেখানে হলো দেখা যাচ্ছে যে এই যে সর্ষে যে ক্ষেত বা শস্য ফুলের যে ইয়েগুলো সেখানে কিন্তু কি ন্যাচারালি হয়ে আসছে। তো সেই ক্ষেত্রে কিন্তু সেটাও করা যাইতে পারে। কিন্তু এই যে শুকনো মৌসুমে তখন কিন্তু সেখানে সবজি বা এরকম ছোটো বিশেষ জাতীয় গাছপালা যেগুলো হলো পানির নিচে তলিয়ে গেলে হলো যেইগুলা হলো থাকতে পারে রিপেরিয়ান যে ভেজিটেশনগুলো সেগুলো কিন্তু এখানে লাগানো যেতে পারে। এবং যেটা বললাম টেরেসিং করা থাকলে, ধরুন তো এখানে এরকম যদি টেরেসিং করা থাকে, এক পাশে দেখা যাচ্ছে যে সর্ষে ফুল, তার উপর আবার ফুলের একটা শাড়ি দেখা যাচ্ছে, তার উপর একটা গাছের শাড়ি দেখা যাচ্ছে, তাহলে জিনিসটা হলো আপনিই বলুন যে তাহলে এই যে কংক্রিটের থেকে যে সব কিছু গ্রে দেখা যাচ্ছে, সেটার তুলনায় যখন হলুদ, লাল, সবুজ এরকম জিনিসের সমারোহ, রঙের সমারোহ থাকবে তখন জিনিসটা দেখতেও ভালো লাগবে এবং কিন্তু সেটা সয়েলের যে ধারণ যে কম্প্যাক্টনেসটা সেটা কিন্তু ধরে রাখবে গাছের শিকড়গুলো। তো সেটা কিন্তু মাটিকে হলো জোরালোভাবে কিন্তু ধরে রাখবে, তাহলে সয়েল ইরোশনটাও কিন্তু এখানে হচ্ছে না।
আরেকটা যেটা বললাম যে আরেকটা কথা বললাম যে যখন এরকম খাড়া আকারে বাঁধগুলো করা হচ্ছে, খারাপ ব্লক দিয়ে দেওয়া হচ্ছে, তখন কিন্তু রিভারের যে ন্যাচারাল যে ইয়েটা যে সিলটেশন সে করবে, পলিগুলা কিন্তু সে এখানে এসে পাড়ের মধ্যে জমা করবে। তো এরকম যখন খাড়া আকারে থাকে তাহলে সেটা কি টেকনিক্যালি কিন্তু সিলটেশনগুলা সেখানে সেটেল করতে পারতেছে না, সেটা কিন্তু এই স্লোপটা খাড়া হওয়ার কারণে আর পাড়ের মধ্যে থাকতে পারতেছে না, সেটা হলো কিন্তু পানির সাথে কিন্তু আবার এই রিভার বেডটাতে কিন্তু সে উচ্চতাটা কিন্তু বাড়িয়ে তুলতেছে, যার কারণে দেখা যাবে যে পানির উচ্চতা বেড়ে যাবে। রিভারের তলটা যদি সিলটেশন দিয়ে ভরে যায় তাহলে সেটার তলটা উপরে উঠে যাবে, তাহলে উপরে উঠে গেলে তো পানিটাও সেটা উপরে উঠে যাচ্ছে। তাহলে এরকম তো তাহলে ন্যাচারাল যেটা হচ্ছে না, সেটা হলে ন্যাচারাল যখন হয় তখন কিন্তু সেই পাড়ের দিকে হলে কি সিলটেশনটা করতে থাকে, কারণ পাড়ের দিকে পানির ফ্লোটা কম থাকে, যেখানে পানির ফ্লো কম থাকবে সেখানেই কিন্তু যে পলিগুলো সেগুলো কিন্তু সেটেল ডাউন করে সুবিধা হয়। আর মাছ বরাবর কিন্তু পানির ফ্লোটা বেশি থাকে নদীর, তাহলে সেখানে কিন্তু ওই সিলটেশনটা কম হয়। সিলটেশন বেশি কোথায় হয়, যেখানে পানির ফ্লোটা কমে যায়। তো এরকমভাবে যখন খাড়া করে দেওয়া হচ্ছে সেখানে কিন্তু এই আপনার পানির ফ্লোটা কিন্তু বেশি থাকতেছে, কারণ এই জায়গাটা যখন খনন করে দেওয়া হবে তখন আর এইখানে পানির ফ্লোটা ওইখানে যেরকম থাকবে এখানে হলে কিন্তু তেমনই থাকবে। তো যার কারণে কিন্তু এই পাড়ের দিকে কিন্তু সিলটেশনটা না হয়ে মাছের বরাবর দিকে কিন্তু সিলটেশনটা হবে, তখন দেখা যাবে যে রিভার বেডটা কিন্তু উপরে চলে যাবে, তখন কিন্তু এই আলটিমেটলি দেখা যাবে যে অনেক বছর পর সেটা কিন্তু এই যে কারণে ভাগটা করা হচ্ছে সেটার বিপরীত যে বিরূপ ফলটা দেখা যাবে। তো আমি যেটা বললাম যে এই তাহলে বিকল্প যেটা বললাম যে কীভাবে করা যায়, সেটা হলো রিভার টেরেসিং করা যেতে পারে, এবং পাশাপাশি এখানে এই টেরেসের প্রতিটা টেরেসের ধাপে ধাপে কিন্তু ভেজিটেশন বা ফুলের জিনিস গাছপালাগুলো কিন্তু এখানে লাগানো যেতে পারে। যার কারণে কি কি হবে দেখেন, এটা যখন করা হবে, যখন সবজি করা হবে বা এরকম শস্য ফুল করা হবে, সেখান থেকে কিন্তু মানুষ সেটা দেখে আগ্রহ বাড়বে মানুষের এখানে এই জায়গাগুলো ব্যবহার করার জন্য। দেখা যাবে তাহলে আমাদের কৃষি জমির পরিমাণে কিন্তু বেড়ে যাবে, শহর পর্যন্ত কিন্তু চলে আসবে তখন, কারণ রিভারের এই জায়গাটা কিন্তু খুবই উর্বর মাটি, কারণ এখানে সব সময় বলি জমা করতে 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 কিন্তু এই জায়গাটা মাটিটা উর্বর থাকে, সব সময়ের জন্য উর্বর থাকে। তো যখন শীতকাল চলে আসবে তখন কিন্তু এই মাটিগুলা যে পাড়গুলা সেটা উপরে চলে আসতেছে পানির উপরে, সেখানে কিন্তু আমি সবজি বা ফসল এইগুলো করে কিন্তু সেখান থেকে ভালো একটা কিন্তু প্রফিট শহরের মানুষ কিন্তু করতে পারে, অর্জন করতে পারবে। যারা প্রান্তিক লোক আছে বিশেষ করে তারা কিন্তু এখানে একটা ভূমি পেয়ে যাচ্ছে সে তাদের কৃষি জমি করার জন্য, তো এটা করতে পারে। তার পাশাপাশি যখন এই জায়গাটা এরকম ফুল দিয়ে বা এরকম সবজি দিয়ে ঘেরা থাকবে তখন কিন্তু শহরের মানুষের কিন্তু ঘোরার জায়গা কম বা নেচারের সাথে সম্পৃক্ত থাকার জায়গা কিন্তু খুবই কম, তখন দেখা যাবে তারা এখানে হলে কি ঘুরতে আসবে। তো এইখানে যখন ঘুরতে আসবে তখন দেখা যাবে এখানে দোকানপাট বসবে, তাহলে দেখেন এখানে কিন্তু কর্মসংস্থান হচ্ছে, সৌন্দর্যের যেটা বললাম যে বিষয়টা সেটাও কিন্তু হচ্ছে, এবং আমার নদী বন্যা থেকে কিন্তু আমাকে শহরকে হলো তো রক্ষা করতে হচ্ছে। আরেকটা বিষয় যে যখন এখানে ফসল ফলাদি হবে বা যে কোনো জিনিস হবে তখন কিন্তু মানুষ এইখানেই কিন্তু এই জায়গাটাতেই কিন্তু বিভিন্ন যে ঘাটগুলো আছে বা যে নদী পাড়ের জায়গাগুলো আছে সেখানে কিন্তু বিক্রি করতে বা বাজারে সেগুলো কিন্তু বিক্রি করতে পারতেছে। তো সেখানে হচ্ছে কি মানুষ কিন্তু জানতে পারতেছে যে এখানকার শহরের মানুষ যে আমার খাবারটা কোন জায়গা থেকে আসতেছে, সে কিন্তু তার নিজের চোখে দেখতেছে, এখানে এসে ঘুরতে আসতেছে, এখান থেকেই দেখতেছে যে কিভাবে সেটা প্রসেসিং হচ্ছে বা ফসলটা কিভাবে আসতেছে, আদৌ কি সেটা ফরমালিন আকারে আসতেছে নাকি বারবার কেটে যাচ্ছে। মূলত আমার মোবাইলের স্টোরেজ শেষ হয়ে যাচ্ছে এই কারণে হচ্ছে। তো যেটা বলতেছিলাম যে তাহলে এখানে যখন ফসলগুলো করা হবে সেখানে দেখা যাবে যে আমি যে ফসলটা বা যেই জিনিসটা খাচ্ছি বা যেই জিনিসটা ক্রয় করছি সেটা কিভাবে হচ্ছে সেটা কিন্তু মানুষ এখানে সরাসরি জানতে পারতেছে যে তার শহরের এই জায়গাটাতে এই ফসলটা হচ্ছে, আমি এখান থেকে নিচ্ছি। মূলত আমরা শহরের যে মানুষগুলো সেগুলো আমরা যে সবজিগুলো খাই বা যে ফসলগুলো জিনিসপত্রগুলো আমরা খাবার হিসেবে গ্রহণ করি সেগুলো কিন্তু গ্রাম থেকে আসে বা দূর দূরান্ত থেকে আসে। তো সেটা কোন জায়গা থেকে আসতেছে বা কী প্রসেসে হচ্ছে খাবারটা সেটা কিন্তু আমরা জানতে পারতেছি না। যখন শহরের মধ্যেই এরকম একটা জায়গাতে খাবার বা যে শস্য বা ফসল উৎপাদন হবে তখন কিন্তু আমি জানতে পারতেছি যে এই জায়গাটা থেকে এই ফসলটা আসতেছে। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে একে যে কর্মসংস্থানের বিষয়টা চলে আসতেছে, এবং মানুষ হলো কি খাচ্ছে সেটা কিভাবে আসতেছে সেটা সম্পর্কে মানুষ জানতে পারতেছে। তো এটা হলো কি একটা মানে সব
দিক থেকে কিন্তু যখন আমরা ন্যাচারাল বেস সলিউশনে যাই বা ন্যাচারাল বেস সলিউশনের দিকে যাব, তখন দেখা যাবে যে আমার একটা দুইটা আমার যে সুবিধা আসবে না। তখন দেখা যাবে যে সব কিছু দিয়ে কিন্তু সেখানে সুবিধাটা বেশি হবে এবং আমার পরিবেশকেও হলো কি সেরকমভাবে ক্ষতি করবে না। তো এই যে দেখতেছি যে এরকম নদী পার্কগুলোকে বাধাই করা হচ্ছে, যে চায়না কি করছে রিসেন্টলি নেচার বেস সলিউশন করছে এবং তার যে বড় বড় শহরগুলো সেখানে কিন্তু তারা এই যে কনসেপ্টটা সেটা কিন্তু তারা নিয়ে আসতেছে এবং যার কারণে তাদের যে শহরগুলোতে আগে যে নদীর পাড়গুলোতে বা যেখানে জলাশয়ের পাশে যে কংক্রিট দিয়ে বাঁধাই ছিল, তারা কিন্তু মূলত করতেছে এই কংক্রিটগুলো উপড়ে ফেলতেছে, মানে সেগুলো তুলে আবার হলে কি ন্যাচারাল জিনিসের পর্যায়ে কিন্তু নিয়ে আসতেছে। কিন্তু আমরা কি করছি দেখেন, আমাদের দেশের সব ন্যাচারাল জিনিসই আছে, কিন্তু আমরা সেটাকে কি করতেছি এরকম কংক্রিট দিয়ে আমরা বাধাই করে দিচ্ছি। তো ন্যাচারাল বেস সলিউশনের ক্ষেত্রে চায়না যে ভূমিকাটা পালন করতেছে, তাদের তো অনেক ঘুরি টাকা, তাদের এই যে উপড়ে ফেলা বা এই যে কংক্রিটগুলো উঠে ফেলা, সেক্ষেত্রে তার ইনভেস্টমেন্ট সে করতে পারবে, কারণ তার অনেক টাকা আছে। কিন্তু আমাদের যদি আমরা এই যে এত কোটি কোটি টাকা খরচ করে এই জিনিসটা বানাচ্ছি, হ্যাঁ খরচ করছি, কিন্তু আবার যদি আমাকে এটা তুলে ফেলতে হয়, সেটা আমাদের দেশে কিন্তু সেটা খুবই মানে হলো আমাদের বিরূপ একটা সিচুয়েশন সৃষ্টি হবে। তো যেটা বললাম যে এইসব প্রজেক্ট বা এরকম কোনো কাজ করার আগে তাহলে এইসব বিষয়গুলো, যে পরিবেশের বিষয় বা বিকল্প হিসাবে যে বিষয়গুলো আছে, ন্যাচারালি যেগুলো হয়, আল্লাহ যেটা সৃষ্টি করেছে সেটার ক্ষেত্রে কিন্তু আপনি মানে কোনো খুঁত ধরতে পারবেন না। যখন মানুষ একটা জিনিস করতে পারে, সেটা দেখা যাবে যে একটা দুইটা দিক দিয়ে সে ভালো করতেছে, কিন্তু বড় দিক দিয়ে ওভারঅল দিক দিয়ে কিন্তু সেখানে দেখা যাবে যে একটা না একটা কোনো ক্ষতি হয়ে যাচ্ছে। তো আমাদের করতে হবে যে এই ন্যাচারাল যে প্রসেসগুলো, যে বিকল্পগুলো আছে, সেগুলোকে আমাদের বেশি বেশি প্রমোট করতে হবে। তাহলেই দেখা যাবে যে আমাদের সব দিক থেকে, এনভায়রনমেন্টাল দিক থেকে, সোশিও ইকোনমিক দিক থেকে, সব দিক থেকে কিন্তু আমাদের লাভবানটা আমরা বেশি পাবো। তো আজকে এতটুকুই, পরবর্তীতে অন্য কোথাও আবার অন্য কোনো জায়গাতে আবার দেখা হবে। এই পর্যন্ত আল্লাহ হাফেজ।